আচ্ছা, একটা 40 কিলোওয়াট সোলার প্রজেক্ট, এটা ঠিক কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে পাওয়ার জেনারেট করার একটা সম্পদে পরিণত হয়? চলুন আজকে আমরা এর আগাগোড়া সবটা দেখব। এই যে ছবিটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। একটা সাধারণ ছাদ, যেটা এখন একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্টে পরিণত হয়েছে। সত্যি বলতে এটাই সোলার শক্তির আসল জাদু। তো প্রশ্নটা খুবই সহজ। এই রকম একটা সিস্টেম বানাতে ঠিক কি লাগে? আর তার চেয়েও বড় কথা হলো, এর পেছনে আসল খরচটা ঠিক কত? চলুন এই রহস্যেরই সমাধান করা যাক। যে কোনো বড় কাজের মতোই এর শুরুটাও হয় একটা প্রপোজাল বা প্রস্তাবনা দিয়ে। এখানেই পুরো প্রজেক্টের একটা প্রাথমিক ছবি আর খরচের ধারণাটা তৈরি করে নেওয়া হয়। ভাবুন তো, এত বড় একটা প্রজেক্ট, কিন্তু এর শুরুটা হয় শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে, মানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। এই সংখ্যাটাই কিন্তু পুরো প্রজেক্টের ভাগ্য ঠিক করে দেয়। আর সেই সংখ্যাটা হল প্রায় 18 লক্ষ রুপি। একটা বাস্তব কেস স্টাডি থেকে দেখা গেছে, একটা 40 কিলোওয়াটের সিস্টেম বসাতে গেলে এই রকমই একটা প্রাথমিক খরচ ধরতে হয়। এখন কথা হলো, এই 18 লক্ষ রুপির মধ্যে কি থাকছে? শুধু সোলার প্যানেল কিন্তু নয়, এর ভেতরেই আছে ইনভার্টার, পুরো সিস্টেমটাকে ধরে রাখার জন্য গ্যালভানাইজড স্টিলের মজবুত কাঠামো, সব ধরনের কেবল আর সেফটি ডিভাইস, এমনকি ডিজাইন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পুরোটা বসানোর খরচও এর মধ্যেই ধরা আছে। বেশ, টাকা পয়সার হিসাব তো হলো, কিন্তু আসল কাজটা তো পর্দার আড়ালে হয়। চলুন এবার সেই দিকে নজর দিই যা পুরো প্রজেক্টের ভিত্তিটা তৈরি করে, মানে ইঞ্জিনিয়ারিং। যে কোনো প্যানেল বসানোর আগে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই ছাদ কি এতটা ওজন নিতে পারবে? কারণ এই উত্তরটা যদি না হয়, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই ভেস্তে যেতে পারে। আর এই কাজটা কিন্তু আন্দাজে হয় না। এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ইঞ্জিনিয়াররা প্রথমে ছাদের লোড নেওয়ার ক্ষমতা পরীক্ষা করেন, তারপর সেই রিপোর্টের উপর ভিত্তি করে সঠিক মাউন্টিং সিস্টেমটা বেছে নেন। আর সবশেষে ভালো করে যাচাই করে দেখেন যে ছাদের কাঠামোর সাথে সোলার প্যানেলগুলো ঠিকঠাক খাপ খাচ্ছে কিনা। এখানে একটা ইন্টারেস্টিং টার্ম আছে, ডেড লোড। এর মানে হলো কোনো কাঠামোর নিজস্ব ওজন। মজার ব্যাপার হলো, আজকালকার বিল্ডিং কোড অনুযায়ী সোলার প্যানেলকেও কিন্তু এই ডেড লোডের মধ্যেই ফেলা হয়। এর ফলে ডিজাইনটা আরও অনেক বেশি নিখুঁত আর সতর্কতার সাথে করতে হয়। দেখুন, সূর্য থেকে যে 100% শক্তি আসে, তার সবটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কিছুটা শক্তি সিস্টেমে তারে নষ্ট হয়, কিছুটা ইনভার্টারে। একজন ভালো ইঞ্জিনিয়ারের আসল চ্যালেঞ্জটাই হলো এই শক্তির অপচয় যতটা সম্ভব কমিয়ে আনা, যাতে সিস্টেম থেকে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায়। পরিকল্পনার ডিজাইনের পর এবার চলুন আসল যন্ত্রপাতির দিকে নজর দেওয়া যাক। সেই হার্ডওয়্যারগুলো, যেগুলো আসলে সূর্যরশ্মিকে আমাদের ব্যবহারযোগ্য বিদ্যুতে বদলে দেয়। দেখুন, পুরো সিস্টেমটা কিন্তু খুব সহজ একটা নীতিতে কাজ করে। সোলার প্যানেল বা পিভি অ্যারে সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট তৈরি করে। এরপর ইনভার্টার সেই ডিসি কারেন্টকে এসি কারেন্টে বদলে দেয়, যা দিয়ে আমাদের সব যন্ত্রপাতি চলে। আর বাড়তি বিদ্যুৎ সোজা চলে যায় গ্রিডে। এই যে দেখুন, এখানে সিস্টেমের দুটো প্রধান অংশকে পাশাপাশি দেখানো হয়েছে। বাম দিকে আছে 160টা সোলার মডিউল, যেগুলো একসঙ্গে মিলে বিদ্যুৎ তৈরি করছে। আর ডান দিকে যে দুটো বক্স দেখছেন, ওগুলো হলো ইনভার্টার, সিস্টেমের ব্রেন। ওগুলোই ডিসি কারেন্টকে এসিতে পাল্টে দেয়। দেখতে হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু এটাই হলো পুরো সিস্টেমটার ইলেকট্রিক্যাল ব্লুপ্রিন্ট। এটা দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটা আসল প্রজেক্টের ডায়াগ্রাম। এটা দেখলেই বোঝা যায় কতটা নিখুঁতভাবে প্রত্যেকটা কানেকশন আর সুরক্ষা ব্যবস্থা ডিজাইন করতে হয়। যে কোনো ব্যবসায়িক প্রজেক্টের শেষ কথা হলো লাভ কি। তো চলুন এবার এই সোলার প্রজেক্টের আর্থিক দিকটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন আসে। ডিটিইউ এর কেস স্টাডিটাই যদি আমরা দেখি, তাহলে দেখব মোট খরচ ছিল প্রায় ৩৯.৬ লক্ষ রুপি। কিন্তু সরকার থেকে ৩০% ভর্তুকি পাওয়ার পর তাদের আসল খরচটা নেমে আসে প্রায় ২৭.৭ লক্ষ রুপিতে। আর এর বদলে লাভ বছরে প্রায় ৫.৫ লক্ষ রুপির বিদ্যুৎ বিল বেঁচে যাচ্ছে। এই সহজ হিসাবটা করলে দেখা যায় যে পুরো বিনিয়োগের টাকাটা ফেরত আসতে সময় লাগবে মাত্র ৫ বছরের একটু বেশি। টেকনিক্যাল ভাষায় একেই বলে পেব্যাক পিরিয়ড। এখন মনে হতে পারে ৫ বছরের বেশি সময়, এটা কি খুব ভালো? সত্যি বলতে ইন্ডাস্ট্রির গড় হিসাব অনুযায়ী এই ধরনের প্রজেক্টে টাকা ফেরত আসতে সাধারণত ৩ থেকে ৬ বছর লেগেই যায়। সেই হিসাবে ডিটিইউর প্রজেক্টটা কিন্তু একদম সঠিক পথেই আছে। আর যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই এর কথা বলি, তাহলে তো সংখ্যাগুলো আরও আকর্ষণীয়। বছরে ১৮ থেকে ৩০% পর্যন্ত রিটার্ন। এটা কিন্তু অনেক গতানুগতিক বিনিয়োগের থেকে অনেক বেশি লাভজনক।
কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সার লাভে সীমাবদ্ধ নয়। এই ধরনের প্রজেক্টের একটা দীর্ঘমেয়াদী এবং অনেক বড় প্রভাব আছে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। ভাবুন তো, একবার বিনিয়োগের টাকাটা উঠে গেলে পরের ২০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ খরচ প্রায় শূন্য, মানে ইলেকট্রিসিটি বিলের চিন্তা থেকে মুক্তি। এটা শুধু গ্রিডের উপর নির্ভরতা কমায় না, বরং একটা প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব হিসেবেও তুলে ধরে, যা তাদের সামাজিক দায়বদ্ধতার একটা বড় প্রমাণ হয়ে ওঠে। ডিটিওর এই স্টাডি থেকে নেওয়া এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেয় যে এই ধরনের একটা প্রজেক্ট শুধু একটা ইউনিভার্সিটির জন্য লাভজনক নয়, বরং এটা একটা গোটা শহরকে স্মার্ট আর গ্রিন বানানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে উঠতে পারে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন কোনো প্রতিষ্ঠান ২০ বছরের বেশি সময় ধরে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ পাবে, তখন সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে উদ্ভাবনের আর কোনো নতুন দরজা খোলা সম্ভব? নবায়নযোগ্য শক্তির আসল বিপ্লবটা হয়তো সেখান থেকেই শুরু হবে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।